সবাইকে স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সম্প্রীতির জয়যাত্রায়। দর্শক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্যই ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের। যদিও 50 বছরে এই স্বাধীন ভূখণ্ডে সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন অনেকটাই হোঁচট খেয়েছে। মুষ্টিমেয় কিছু মানুষের কর্মকাণ্ডে অসাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার বিষয়টি তাই প্রশ্নবিদ্ধ হয়েছে বারবার। কোথায় বাধা আর চ্যালেঞ্জগুলোই বা কী, সেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার এই বিশেষ উদ্দেশ্য। আজকের আয়োজনে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেহজাবিন হক, যুক্ত আছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি সহ সাধারণ সম্পাদক এবং প্রজন্ম ৭১-এর সদস্য অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTC। দর্শক, আপনাদের মতামত কিংবা জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন 09-666-77-311 অথবা 02-2222-92381 এই নম্বরে ফোন করে। আমরা যেতে চাই আমাদের আলোচনায়। তার আগে স্বাগত জানাচ্ছি আমাদের দুজন অতিথিকেই, ডাক্তার নুজহাত চৌধুরী এবং ডক্টর মেহজাবিন হক, দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে আমাদের বিষয় ঠিক করেছিলাম সম্প্রীতির প্রতিবন্ধকতা যখন ঘৃণাবাচক কথা, সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। ডাক্তার নুজহাত চৌধুরী, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি এবং আপনার কাছে আমরা এই বিষয়টি জানতে চাই, যেহেতু আপনি একজন সমাজকর্মী এবং এই প্রজন্ম ৭১, সেখানেও কিন্তু আমরা জানি যে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার একটি গোষ্ঠী কিন্তু রয়ে গেছে, যেটা আলোচনার একেবারে শুরুতে আমি বলছিলাম যে সেই প্রশ্নটি বারবার প্রশ্নবিদ্ধ করছে একটি গোষ্ঠী। আপনি সেরকম একটি সংগঠন নিয়ে কাজ করছেন। একটু জানতে চাই যে এই যে হেট স্পিচ, সেটি নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আপনার আছে, আপনাদের এই সংগঠন করতে গিয়ে শুনতে হয়েছে একাধিকবার। সেটি আসলে কতটা ক্ষতিগ্রস্ত করেছে আপনাকে? ডাক্তার নুজহাত চৌধুরী, আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না আপনাকে, আনমিউট করে নিতে। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, ধন্যবাদ আপনাকে খুব সময় উপযোগী একটা বিষয় তুলে ধরার জন্য। আমরা যদিও এখন খুব একটা ক্রান্তিকাল পার করছি, করোনার যে স্বাস্থ্য ঝুঁকি সেটা নিয়ে আমরা ডাক্তাররা অনেক কথা বলছি, কিন্তু যে আরেকটি ঝুঁকি এই 50 বছর ধরে আমাদের দেশের পরিচয়, দেশের জন্ম, দেশের সার্বভৌমত্বকে খর্ব করে ফেলার মতো, মানে আমি বলি যে ঘুণে ধরে যাওয়া উল্পকার মতো একেবারে আমাদের ভিত্তিমূলে ক্ষতর সৃষ্টি করছে, খুঁড়ে 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 আমাদেরকে শেষ করে দিচ্ছে। সেটা হচ্ছে এই সাম্প্রদায়িক অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক গোষ্ঠীর যে অসহিষ্ণুতা এবং ঘৃণাবাচক উক্তি। উক্তি কেন এত জরুরি? উক্তি এতই জরুরি যে আমরা দেখেছি উক্তির দ্বারা একটি গোষ্ঠীর বিরুদ্ধে প্ররোচনা, উত্তেজনা, ঘৃণা ছড়িয়ে মানুষকে অমানুষ বা দানবে পরিণত করে এমন একটা মব তৈরি করে, যে মব তখন দেখা যায় যে সেই বিশেষ গোষ্ঠীকে হত্যা করতেও পিছপা হয় না। এটা কিন্তু শুধু আমি ৭১-এর যুদ্ধে আমরা দেখেছি তা নয়, আমরা কিন্তু বারংবার এই বাংলাদেশে, যেখানে আমরা একটি যুদ্ধের মধ্য দিয়ে আমাদের বাঙালিদের যে সহস্র বছরের ঐতিহ্য, আমরা কিন্তু প্রগাঢ়ভাবে ধার্মিক, কিন্তু সেই অসাম্প্রদায়িক দেশে আমরা পাশাপাশি ভাই বোন হাতে হাত মিলিয়ে থেকেছি বিভিন্ন প্রজাতি, ধর্ম, কৃষ্টি, বর্ণ সকলের সাথে। বাঙালি, পাহাড়ি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বাউল, জারি সারি সব মিলে আমরা একত্রে গান গেয়েছি। সেই দেশে অসহিষ্ণুতাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে পাকিস্তান সৃষ্টির পরে যে 30 লাখ মানুষকে হত্যা করতে তারা পিছপা হয়নি, নিজেদের মা বোনদেরকে ধর্ষণ করতে পিছপা হয়নি। সুতরাং সাম্প্রদায়িক অসহিষ্ণুতার সেই দানবীয় চেহারা আমরা দেখেছি। কতটা উগ্র হতে পারে আমরা জানি, আমাদের তো সিরিয়ার দিকে তাকানোর দরকার নাই, আমরা তো সিরিয়ার আগে সিরিয়া ছিলাম, সুতরাং আমরা সেই চেহারা চিনি। সুতরাং আমরা আমাদের হাজার বছরের যেটা আমাদের ঐতিহ্য, সাম্প্রদায়িক যে দেশ, সম্প্রীতির যে দেশ, সেটা তো আমরা হারাবো না, এবং সেটা হারাবো না এই জন্য কিন্তু বাঙালি বদ্ধপরিকর। প্রগতিশীলতা, নারীদের যে মর্যাদা, এগুলো কিন্তু আমরা আমাদের ধর্মচর্চার পাশাপাশি আমাদের দাদি নানি তাদের পূর্বপুরুষরা আমরা কিন্তু পালন করে গেছি। তার মধ্যে কখনো বিভেদ ছিল না। বিভেদ তৈরি করা হয়েছে পাকিস্তান সৃষ্টির পরে, এবং বিভেদ তৈরি করা হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে। সেটাই হচ্ছে আফসোসের কথা। আমরা একটা মানে এত বড় বিজয় এই যুদ্ধে জয়ের মধ্য দিয়ে, ৭১-এর যুদ্ধ জয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা লিখে দিয়েছি স্বর্ণাক্ষরে যে আমরা কোন ধরনের সমাজ হতে চাই, কি চাই, আমরা বাঙালি কি জিনিস, বাংলাদেশ কোন ধরনের
দেশ হবে, কিন্তু তারপরেও ডাক্তার নুসরাত চৌধুরী, সেই বিষয়গুলো তো কিছুটা এখন পর্যন্ত মানে মীমাংসিত বিষয় আমরা বলি ইতিহাসের, কিন্তু তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে বিতর্ক করছে। এখনকার বাস্তবতা যদি জানতে চাই, মানে আপনার অভিজ্ঞতাও যদি শুনতে চাই, যে আপনি যখন এই ৭১-এর পরবর্তী এই সংগঠনগুলো করলেন, আমরা তো বলছিলাম যে একটি গোষ্ঠী আছে যারা সবসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, সেই জায়গায় আপনার অভিজ্ঞতাটি আসলে কেমন ছিল? আমি একটা সিম্পল উদাহরণ দিই। ৭১ টিভির একজন সহকারী প্রযোজক বা সহযোগী প্রযোজক মারা গেছেন, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা ফেসবুকে দেখেছি যে তার মৃত্যুতে মানুষ মুসলমানের মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়ে, তারা আলহামদুলিল্লাহ বলেছে। কেন? ৭১ টিভিতে কাজ করেছে সেই জন্য। এটা কোনো কথা? আমি দেখেছি যখন মুনতাসির মামুন উনি প্রায় মৃত্যুশয্যায় ছিলেন, ওনার মা মৃত্যুশয্যায় ছিলেন যে করোনা আক্রান্ত হয়ে, তারা রীতিমতো মানে কি ধরনের ক্রুয়েলটি, যে একজন মানে তিনি কিন্তু হজ করা একজন মানুষ। আমি ব্যক্তিগত উদাহরণ দিই। হ্যাঁ, আমার যখন করোনা হচ্ছে আমি দেখেছি যে তারা লিখেছে যে ওরা বুঝেই ধরে। আজকে তো দেখছি যে অন্য একটি বড় বিরোধী দলের নেত্রীরও হয়েছে। এটা তো একটা মহামারী। মানে আমি আরেকটা একটা উদাহরণ দিই। আমার মা সেবার মানে একটি ১০১ জনের নির্মূল কমিটি থেকে একটা ১০১ জনের বিবৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছেন বলে তাদের অনেককে নাস্তিক, মোরতাদ, এসব অনেক কিছু কাফের বলা হলো। অথচ সেই বছরই আমার মা হজ করে এসেছেন। মানে আমি যেটা বলছি যে আমি যখন আমার ধর্মচর্চা, আমার ব্যক্তিগত বিষয়, আমি যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়াই, সেখানে আমি কতটা ধার্মিক সেটা আপনি বলবার কি, অথবা সেটা আপনার কাছেই বা আমার প্রমাণ করবার কি বিষয় আছে? মানে তাদের বেশ ভূষা দেখেই মনে করতে হবে যে তারা অনেক ধার্মিক, আর আমাদের বাঙালি কালচারকে তারা দাঁড় করিয়ে দিবে ধর্মের পাশাপাশি। কেন? বঙ্গবন্ধুই তো বলেছেন যে আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান। তিনটি পরিচয় থাকতেই পারে। একজন চাইনিজ আমেরিকান যদি বুদ্ধিস্ট হতে পারে, তার যদি তিনটি পরিচয়ের মধ্যে কোনো কনফ্লিক্ট থাকতে না পারে, তাহলে আমার শাড়ি পরার সাথে আমার ধর্মের কি বিভেদ? আমাকে কেন আবারই করতে হবে নিজের পরিচয় দেবার জন্য এবং প্রমাণ করার জন্য যে আমি খুব ভালো মুসলমান? আপনি কিভাবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন পর্যন্ত ডাক্তার নুসরাত, এটি তো আসলে পরিচয় দেওয়ার জন্য নয়, প্রমাণ করার জন্য নয়। এই বিশেষ গোষ্ঠীর কিন্তু একটি সবসময় উদ্দেশ্য থাকে, তারা তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, সেটি আপনার ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে হতে পারে, আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন তার ক্ষেত্রে হতে পারে, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আপনার কাছে আবারও আসবো ডক্টর মেহজাবিন, আপনি কি একটু আমাদেরকে ধারণা দিবেন কিনা বৈশ্বিক পরিস্থিতিটা আসলে কেমন? আমাদের দেশের ভয়াবহতা আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন বড় বড় ঘটনাগুলোতে দেখেছি যে কিভাবে উস্কানি ছড়িয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়, মানুষের প্রাণ নিয়ে যাচ্ছে এইসব ঘটনাগুলো। বাইরের দেশগুলোতে আসলে কি অবস্থা, এবং আইনের বিষয়টাও আপনার কাছে একটু জানতে চাইবো, যে আমাদের এই সব ঘটনায় কিন্তু আমরা খুব বেশি আইনের প্রয়োগ দেখি না। এটি আসলে কিভাবে আমরা কি করতে পারি? আমি যেহেতু একজন মনোবিজ্ঞানী, আমি আমার লেখাপড়া মনোবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসাবে আমি আমার কথাগুলো বলবো। যে প্রসঙ্গটা উঠেছে হেড স্পিচ, এটাকে আমরা যে ডিফাইন করেছি, যখন আমরা কোনো একটা গোত্র, বর্ণ, জাতিসত্তা কিংবা লিঙ্গ বা সামাজিক অবস্থা, ধর্ম ভিত্তিতে যখন আমরা কোনো একজন বা একটা গ্রুপ অফ পিপলকে আমরা যখন তাকে কি করছি, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাকে উদ্দেশ্য করে আমরা যখন অবমাননাকর কোনো আচরণ করছি, কথা বলছি, সেটা লিখিত আকারে হতে পারে, মৌখিকভাবে হতে পারে, সেই জায়গাগুলোকে আমরা হেট স্পিচ বলছি। এবং আমরা মনোবিজ্ঞানীরা কিন্তু বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে যাদের প্রতি এই হেট স্পিচ ভাবা হচ্ছে তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এটা তাদের মানসিক বিকাশে একটা নেতিবাচক প্রভাব ফেলছে, তাদের আবেগীয় সত্তার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে, এবং সবচেয়ে বড় কথা যে তাদের আচরণের মধ্যে ফেলছে। আরেকটা বড় কথা যেটা বলতে চাচ্ছি, যে এটা আমাদের যে সামাজিক একটা সম্প্রীতি রয়েছে, সামাজিক যে একটা স্থিরতা রয়েছে, সবার মিলেমিশে থাকার যে একটা ব্যবস্থা রয়েছে, সেই বিষয়টাকে আঘাত করছে, যেটা খুবই খুবই অনাকাঙ্ক্ষিত। এই কারণেই হেড স্পিচের এই ব্যাপারটাকে কিন্তু ইউনাইটেড নেশনসও কিন্তু এই বিষয়টাকে তুলে ধরেছে, এবং তারা এটাকে কিভাবে মিটিগেট করা যায় এই জায়গাটা নিয়ে তারাও কাজ করছে। আগে একটা সময় ছিল, আমার পূর্বের বক্তা উনি যেমন বলে গেলেন, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে একটা সময় কিন্তু নানা পলিটিক্যাল রিজনে এটা ব্যবহার করা,
কিংবা আমাদের রোহিঙ্গারা এসেছে বা অন্যান্য পৃথিবীর যে শরণার্থী যারা রয়েছে, সেখানে কিভাবে এই হেট স্পিচটা আলটিমেটলি এটা হেট ক্রাইম এবং ভায়োলেন্সের দিকে নিয়ে গেছে। সো এটা কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকে না, এটা আমাদের দেশ বলে কথা না, পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই জায়গাটা হচ্ছে, হয়তো কোথাও কম হচ্ছে, কোথাও বেশি হচ্ছে। এটা এক ধরনের আমরা মানে বাচনিক আগ্রাসন, এবং এটা একটা ইমোশনাল অ্যাবিউজ, যেটা একজন মানুষকে তার ভেতরের যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলির পরিস্ফুটনে বিকাশে বাধাগ্রস্ত করছে। এবং এতে কিন্তু সবচেয়ে বড় কথা, এতে কিন্তু কোনো পক্ষই কিন্তু এগিয়ে যেতে পারে না, পরাজয় কিন্তু উভয় পক্ষেরই হয়। জি জি, ডক্টর মেহজাবিন হক, আপনার কাছে আবারও আসবো, আইনের বিষয়টা একটু জানতে চাই। মানে আপনি যে বলছিলেন ডেফিনেশনটা বা ক্ষতিগ্রস্ত কি করছে, আমরা তো জানি আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন আছে, কিন্তু সেই আইনে আসলে কতটা আমরা ব্যবস্থা নিতে পারছি, আদৌ আমরা ব্যবস্থা নিতে পারছি কিনা, সেটি আপনার কাছে শুনবো। তার আগে নুসরাত চৌধুরী, আপনার কাছেও একটু ছোট করে শুনে নিতে চাই আইনের বিষয়টি। মানে আমরা এখনকার বাস্তবতা কি দেখছি, যখন আমরা দেখছি যে সরকার প্রধান কিংবা ক্ষমতাসীন কোনো দলের বিরুদ্ধে এই ধরনের কথা বলা হচ্ছে, তখন কিন্তু খুব দ্রুত তাকে অ্যারেস্ট করা হচ্ছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এই ধরনের বিভিন্ন অপরাধে। কিন্তু যখন কোনো নারীকে বলা হচ্ছে, যখন কোনো গোষ্ঠীকে বলা হচ্ছে, যখন একটা শ্রেণীকে বলা হচ্ছে, তখন কিন্তু সেই রকম ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখছি না। আপনি এই বিষয়টাতে আসলে কি বলবেন? না, যখন সরকার প্রধানের বিরুদ্ধে বলা হয় তখন অবশ্যই সেটা তাকে অ্যারেস্ট করা অথবা তাকে আইনের মুখোমুখি করাটা যুক্তিযুক্ত। কিন্তু সেই সাথে এই কথাও ঠিক, যখন নারীর বিরুদ্ধে হচ্ছে অথবা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে হচ্ছে, তখনও কিন্তু একই তৎপরতা আমরা আশা করি এবং একই তৎপরতা থাকতে হবে। সবচেয়ে যেটা দেখুন, আমি একটা সিম্পল কিছু দিয়ে বলি, যেমন ধর্মীয় যে ওয়াজের নামে যখন ধর্মচর্চা পিওরলি হয় তখন কিন্তু কিছু বলবার নাই, কিন্তু যখন নারীদের বিরুদ্ধে অথবা ধরুন বলা হচ্ছে যে ক্লাস 5 পর্যন্ত পড়তে হবে, তেঁতুলের সাথে তাদেরকে কম্পেয়ার করা হচ্ছে, অথবা দেখেন আমাদের গার্মেন্টস এর নারীরা, এই গার্মেন্টস এর নারীদের ছেলেমেয়েরাই মাদ্রাসায় পড়ে, অথচ তাদেরকে জেনাকারীর সাথেও কিন্তু একরকম বলা হচ্ছে। মানে কিরকম ভাবে তাদেরকে খাটো করা, তাদের অধিকারকে খর্ব করা। সুতরাং এটা কিন্তু আমরা মনে করি যে আসলে আমাদের দেশে কিন্তু সেই আইন আছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে যখন দেখি যে কোনো কিছু হয়তো একটা ধর্মীয় বিষয় না হোক, এরকম একটা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে কেউ কথা বলছেন, তখন কিন্তু অ্যারেস্টটা হয়ে যাচ্ছে। কিন্তু যখন অন্য পক্ষ সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত না সেটা খুব বড় একটা ঘটনা ঘটছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিষ্ক্রিয়তা দেখি। এটা তীব্র প্রতিবাদ করতে হবে। এবং এখানে একটা কথা বলি, আসলে শুধু আমরা মানে যে ডিজিটাল আইনের কথা বলছি সেটা নিয়েও কিন্তু আসলে যারা মুক্ত বাক্যের পক্ষে কথা বলেন তাদের অনেক আপত্তি কিন্তু আছে। আমরা এটা কিন্তু মিসইউজের অনেক স্কোপ আছে, সুতরাং সেটাকেও কিন্তু আবার রিভিউ করার ব্যাপার আছে, সেই দাবিটা কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু প্রয়োগের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখছি যে প্রয়োগটাও কিন্তু সামগ্রিকভাবে একই রকম হচ্ছে না। বিশেষ করে দেখবেন যে আমরা দেখি, যেটা আমার কাছে যেটা নিজের মনে হয়, যেন আমাদের আইন প্রয়োগকারী সংস্থা অথবা সরকার যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হতে, একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে কঠোর হতে দ্বিধান্বিত থাকেন। দেখেন এই দ্বিধা, এই আপোষের সুযোগ নিয়ে আজকে হেফাজত এত বড় হয়েছে। যখন জাস্টিসিয়াকে পিছিয়ে দিতে হলো, মানে পিছনে নিয়ে যেতে হলো হাইকোর্টে, যখন জাস্টিসিয়ার বিরুদ্ধে কথা হলো, যখন আমাদের বাউলদের চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমরা বারবার বলছি যে প্রগতিশীলতার বিরুদ্ধে বা বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে তারা ঘৃণা ছড়াচ্ছে। তাদেরকে কিন্তু যথেষ্ট দমন করা হয়নি বলেই আমি মনে করি। এবং সে কারণে আজকে দেখেন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করবার আস্পর্ধা দেখাচ্ছে। এবং শুধু তাই নয়, এই দেশের যে সার্বভৌমত্ব, এই দেশের সরকারের বিরুদ্ধে স্টেপ নেবার মতো তারা আস্পর্ধা দেখাচ্ছে। এখন আমরা দেখছি যে সরকার মানে অনেক দূর গড়ানোর পরে, নুসরাত চৌধুরী, আপনি যেদিন বলছেন যে এটি শুরুতেই দমন করা যেত অনেক দূর গড়ানোর পরে, কিন্তু এটি তো একটা শাস্তিযোগ্য অপরাধ না? মানে এই ধরনের বক্তব্য ছাড়ানো, এই শাস্তিযোগ্য অপরাধে আমরা কতটা শাস্তি দিতে পারি সেই প্রশ্নটি রাখবো ডক্টর মেহজাবিন হক আপনার কাছে। তার আগে আমাদের দর্শক একজন টেলিফোনে আছেন, তার কাছ থেকে আমরা টেলিফোনে তার মতামত কিংবা প্রশ্নটি নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম বলে, পরিচয় বলে আপনার যে প্রশ্ন বা মতামত আছে জানান আমাদের। আমার নাম আব্দুল সামাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম।
আমার নাম আব্দুল সামাদ, জি জোয়ার সাহারা আমার গ্রাম, জি বাটারা থানা। হুম আমার প্রশ্নটা হলো, এই যে যত এই কথা প্রতিবন্ধকতা যতই সৃষ্টি হয়, একমাত্র ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু করছে এটা। এই আরবি ফার্সি সমস্ত ভাষা দিয়ে তারা যেভাবে সমাজের মধ্যে প্রচার করে, হাদিস মশলা প্রচার করে, সেটা হলো একরকম। আর সত্যিকারে যদি মাতৃভাষায় বাংলায় চালু কইরা এটা প্রচার করতো, তাহলে আমাদের সমাজে এত বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। আমি আপনাদের মাধ্যমে সরকারকে বলবো সর্বস্তরে বাংলা চালু করার একটা উদ্যোগ নেওয়ার জন্য। আপনাদের মতামত? জি ধন্যবাদ আপনাকে। প্রশ্নের উত্তরটি কে দেবেন? আমি ডক্টর মেহজাবিন হক আপনার কাছে একটু জানতে চাই যে এটি তো আসলে আপনারাও বলেন বিভিন্ন সময়ে যে বৈষম্য আসলে তৈরি করে, যখন ডিভিশন থাকে বিভিন্ন জায়গায় সেটি আসলে নানান রকম বৈষম্য তৈরি করে। এক্ষেত্রেও কতটা বৈষম্য তৈরি করছে? যেটা সত্যি কথা, যদি আইনের দিক থেকে যেটা নুজহাত চৌধুরী বললেন সুন্দর করে, যে আইন কিন্তু আমাদের দেশে অনেক আছে, কিন্তু কথাটা হচ্ছে আইনের প্রয়োগ নেই। এবং যেটা সত্যি দেখা যায়, যেটা আমরা আমরা চাই না এটা হোক, কিন্তু সেটা সত্যি যে কখনো কখনো খুব কঠোরভাবে আইন মানা হয় কারো কারো ক্ষেত্রে, কখনো কখনো দেখা যাচ্ছে সেই আইনগুলা কিন্তু প্রয়োগ করা হচ্ছে না। এখন মানুষকে কিন্তু জানতে হবে যে এরকম করলে আমাদের সাইবার অ্যাক্টের আন্ডারে পড়তে পারে, এটা সাইবার বুলিং হতে পারে, এটা ক্রাইম। হ্যাঁ, এই যে অফেন্স, এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু মানুষও সবাই সচেতন না। তাই মানুষকে এই জায়গাগুলা জানতে হবে। আর বাক স্বাধীনতার অর্থ এই না যে আমি কোনো শালীনতা না রেখে মানুষকে গালিগালাজ করব বা এই জায়গাটা করব, এটা খুব বড় কথা। আরেকটা যেটা ব্যাপার বলছিল যে অ্যাজ এ মুসলিম আমরা কিন্তু কারো মৃত্যুতে আমাদের যত অপছন্দের মানুষই হোক না কেন, আমরা কিন্তু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার জন্য আমরা করে থাকি। এটাই কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে। এখন কেউ যদি নিজেকে একজন মুসলিম হিসাবে মেনে থাকে, তাহলে কিন্তু তার এই কথাটা বলা সাজে না। সো তার মানে কি, সে তার ধর্মটাও ভালোভাবে জানছে না। এই জায়গাগুলো আমাদের কিন্তু বোঝার ক্ষেত্রে আছে। আরেকটা বড় জায়গা যে আমরা এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে আমরা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কিছু নিয়ম কানুন আছে। আপনারা দেখবেন অনেক গ্রুপে কিন্তু বলা থাকে যে কি কি ধরনের কথা কিন্তু বলা যাবে না। তো এইরকম যে আছে দেখে আমি লিখে ফেললাম, আছে দেখে আমি একটা কিছু বলে ফেললাম, এবং এটার ইম্প্যাক্টটা যে আরেকজন মানুষের উপরে বা যার ব্যাপারে বলা হচ্ছে, তার পরিবার আছে, তাদের সন্তান আছে, তাদের উপরে কেমন হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা বিবেচনায় নেই না। অর্থাৎ এখানে এমপ্যাথির একটা বড় ব্যাপার, একটা মানব সমাজ, একটা সভ্যতা সেখানে কিন্তু গড়ে ওঠে তার পারস্পরিক যে সহমর্মিতা, এটা দিয়ে। এই সহমর্মিতার বোধটা, সমানুভূতি যাকে আমরা বলছি, এই এমপ্যাথিটা যদি না থাকে, তাহলে কিন্তু সেই সমাজটা টিকে থাকবে না, টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে পড়ে যাবে। এবং টুকরো টুকরো ভেঙে ভেঙে পড়ে যাওয়ার অর্থ হচ্ছে পরস্পরের সঙ্গে জেদাজেদি, রেষারেষি, হিংসা, একজন আরেকজনকে আঘাত করা, এটা চলতে থাকবে। এটা কখনোই কোনো সমাজ, কোনো রাষ্ট্রের জন্য সেটা কাম্য হতে পারে না। তাহলে আমাদের আসলে শুরুটা কিন্তু ওই পরিবার, রাষ্ট্র, সমাজ সব দিক থেকে আসতে পারবে। একটা যুবক যখন সে এই ধরনের হেট স্পিচ ব্যবহার করছে, তাকে সে কেন করছে? তার বঞ্চনার কোনো জায়গা আছে, তার কোনো জায়গায় ঘাটতি আছে, কিংবা সে আশেপাশে তার পরিবেশে এইসব দেখে বড় হচ্ছে, বা তার পরিবারে সে এইসব দেখে জি ডক্টর মেহজাবিন হক, এখনকার সময় যদি আমরা ধরি, এখনকার সময় আসলে আমাদের এই এখনকার যে প্রজন্ম, তারা কিন্তু সবাই ইন্টারনেট নির্ভর, সবাই কিন্তু এই সাইবার জগতের মধ্যে নিজেদের জগৎ খুঁজে নিয়েছে। যেহেতু চারিদিকে পারিপার্শ্বিক আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, বছর দুয়েক হলো, সব কিছু মিলে যদি আমরা ধরি যে সেই সাইবার নির্ভর যে জগৎটি, সেই জগতে কিন্তু এই যে আমরা বলছি হেট স্পিচ, এটির কিন্তু ছড়াছড়ি, এক একটি গোষ্ঠী, এক একটি শ্রেণী তাদের পারপাস সার্ভ করার জন্য সব কিছুই, সব ধরনের হেট স্পিচগুলো তারা সেখানে দিচ্ছে। সেই জায়গায় কতটা মনিটর করা আসলে হচ্ছে? অর্থাৎ আপনি যেটি বলছিলেন যে তাকে ফিরিয়ে আনার যে পথ, সেটি আসলে আমরা কতটা করছি? একটা বিরতি থেকে ফিরে সেই প্রশ্নের উত্তর খুঁজবো আপনাদের দুজনের কাছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ডিবিসির বিশেষ আয়োজন সম্প্রীতি জয়যাত্রা। সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মেহজাবিন হক এবং যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আবারও আমাদের আলোচনায়। ডাক্তার নুজহাত চৌধুরী, আপনি বলবেন কিনা এই পর্যায়ে যে এই যে আমরা নানান রকম ঘৃণাবাচক কথাগুলো বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, আমরা কিন্তু প্রচুর দেখছি এই কথাগুলো, এইগুলোকে আসলে প্রোটেক্ট করার মতো আপনার কাছে কি মনে হয় যে আমরা কতটা আসলে মনিটর করা হচ্ছে সরকারের পক্ষ থেকে? আমার কাছে মনে হয় আসলে মনিটর করা খুব বেশি হচ্ছে না, এবং মনিটর করার সেই সিদ্ধান্ত অথবা সেই মেকানিজমও বোধহয় এখনো আসলে নতুন যুদ্ধক্ষেত্র, তো আমার মনে হয় সরকার পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে এখান থেকে। কিন্তু আসলে কি জানেন, একটা কম্পিউটারের এগেইনস্টে চেহারাবিহীন একটা ফেক আইডি দিয়ে ভায়োলেন্ট কথাবার্তা বলা, খুব আপত্তিকর কথাবার্তা বলা কিন্তু খুব সহজ। সব ভীরু কাপুরুষের জন্য খুব সহজ না, সামনেও আসতে হচ্ছে না, মুখোমুখি ফেস করতে হচ্ছে না, যুক্তিও দিতে হচ্ছে না, সমানে গালাগালি করে যেতে পারছে। এগুলো হচ্ছে কাপুরুষ ফেসলেস কতগুলো মানে লিচেস। এখন জিনিসটা হচ্ছে কি যে তাহলে কিভাবে করে এটাকে নিয়ন্ত্রণ করা? দেখেন, সেটা তো এমনকি সর্বশ্রেষ্ঠ দেশগুলোর প্রেসিডেন্টদেরকে কন্ট্রোল করার জন্য পর্যন্ত টুইটার বন্ধ করে দিয়েছে তার অ্যাকাউন্ট। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কি, এই যে হেট স্পিচ গুলো যেহেতু সাম্প্রদায়িক গোষ্ঠীর থেকে আসছে, আমি বারবার বলছি, তারা যেহেতু তাদের কথার সাথে ধর্মকে একটু যুক্ত করে দেয়, মানুষ মনে করে যে ওরে বাবা, ওদের সাথে কথা বললে যদি একটা ফতোয়া দিয়ে দেয়, আমাকে কাফের মুরতাদ বলে দেয়, অথবা আমার বিরুদ্ধে আমাকে কতল করার জন্য বলে দেয়, মানুষ ভয়ে ভয়ে কেউ কিছু করছে না। এবং সরকার এটা ব্যাপারে কি, এই মনিটরিং এর ব্যাপারে ঠিক পার্টিকুলারলি আমি তো জানি না সরকারের এমন কোন সংস্থা আছে যারা সত্যি সত্যি হেট স্পিচ অথবা নারীদের বিরুদ্ধে যে সাইবার ক্রাইম গুলো হয়, ডিফেমেশন, তাদেরকে ব্ল্যাকমেইলিং, এগুলো কমপ্লেইন আসলে করে। কিন্তু নীরবে নীরবে কত যে হচ্ছে, এটা কিন্তু আসলে এটা বোধহয় মনিটরিং এর তেমন কোনো ব্যবস্থাপনাই এখনো গড়ে ওঠেনি। এটা অবশ্যই সরকারকে গড়ে তুলতে হবে। আমি একটা পয়েন্ট একটু এখানে যুক্ত করতে চাই। আব্দুস সামাদ নামে যে দর্শক ফোন করেছিলেন, তাকে আমি সালাম জানাতে চাই, কারণ তিনি খুব সুন্দর একটি কথা খুব সরল ভাবে বলেছেন, কিন্তু কথাটার মানে কিন্তু খুব গভীর। দেখেন, ধর্মকে কেন ওরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে? কারণ ধর্মটা আমাদেরকে কিছু বুলি শেখানো হয় আরবিতে, যেটার মানে আমরা বুঝি না। যদি তিনি কিন্তু খুব সুন্দর কথা বলেছেন, যদি ধর্মের চর্চা এবং ধর্মের অর্থগুলো বাংলায় সুন্দরভাবে আমাদের পড়ানো হতো। আমার কথা হচ্ছে, কোন ধর্ম কিন্তু মানবিকতার বিরুদ্ধে নয়, ইসলাম তো নয়ই। ইসলামের মানেই তো পিস, এবং ইসলাম কিন্তু নারীদের অনেক মর্যাদা দিয়েছে। কিন্তু আমাদের দেশে হয় কি, যেহেতু আমি শুধু মুখস্থ করেছি আরবিতে, যেহেতু আমার সেই জ্ঞানটা নাই, যার জন্য আমাকে যখন ধর্মের ধ্বজা ধরে কেউ দমনের হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করে, আমার সেই যুক্তি, ধর্মীয় যুক্তিগুলো থাকে না তাকে ফাইট করবার, যার জন্য আমি ভীত হয়ে পড়ি, আমি কুকড়ে যাই, এবং আমি তাকে মেনে নিতে বাধ্য হই। অথবা আমি যদি নিজেও কিছুটা উইক পার্সোনালিটির হই, আমিও সেই ধর্মান্ধ হয়ে আমিও সেই মবের পরিণত হই এবং অন্যকে আক্রমণ করি। সুতরাং আমাদের কিন্তু, উনি আব্দুস সামাদকে আমি সত্যি খুব পছন্দ করলাম তার কথাটা। তিনি বলছেন যে মাতৃভাষায় ধর্মচর্চা, জি, মাতৃভাষায় ধর্মচর্চা শুরু করতে হবে, যেন ইসলামকে আমরা ভালোভাবে, ইসলাম শুধু নয়, প্রতিটি ধর্মকে সেই ধর্মীয় গোষ্ঠী ভালোভাবে জানতে পারবে, যেন এই যে বুদ্ধিস্টরা যেরকম মায়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচার করছে, কোন ধর্মের কেউই ধর্মকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। আমাদের যদি ধর্মের সাথে, আমি বরং এখন মনে করি যারা আমরা মডারেট মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু উদার মুসলিম, আমাদের এখন ধর্মটাকে রিক্লেম করার সময় এসেছে। আমাদের ধর্মকে তারা ব্যবহার করবে তাদের ব্যবসার জন্য, তাদের রাজনীতির জন্য। আমরা কেন মেনে নিচ্ছি? ডাক্তার নুজহাত চৌধুরী, তাহলে এই জায়গাটা একটু বলবেন কিনা? আপনি বলছেন যে আমরা কেন তাদেরকে সেই সুযোগটা দিচ্ছি, আমরা কেন আমাদেরকে ব্যবহার করার সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দিচ্ছি, কিন্তু আমরা কি নিজেদেরকে সরিয়ে আনার বা সেই জায়গাটিকে আমরা তৈরি করে দিচ্ছি? যেই রকম বক্তব্য তারা ছড়াচ্ছে, তার কাউন্টার বক্তব্য কি আমাদের সেই ওয়েবসাইটগুলোতে গেলে পাওয়া যায়? না না না, কোনো দিকেই পাওয়া যায় না। আমি বলি আপনাকে, শোনেন, আমি একটা জিনিস বলি। আজকে হেফাজতের এই তাণ্ডব অথবা জামাতের অগ্নি সন্ত্রাস, এগুলো দেখে মানুষ মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়েছে। আমার কথা হচ্ছে, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি হচ্ছে। এই দেশের সবচেয়ে নিপীড়িত দুস্থ শ্রেণীর সেই অভাগা ছেলে মেয়েগুলো বাধ্য হয়
মাদ্রাসায় পড়তে, হ্যাঁ, তারা আসলে গরিব মানুষের ছেলে মেয়ে দেখেই পড়তে বাধ্য হয়, বিনা পয়সায় থাকতে পারে, খেতে পারে, লিল্লা বোর্ডিং টাইপের ব্যাপার আছে এখানে অনেক, এরকম তারা পড়তে পারে দেখেই যাচ্ছে। অথচ তাদেরকে সেখানে আমরা কিন্তু, আমি কোনো একটি সিস্টেমের বিরুদ্ধে বলবো না, ইংলিশ মিডিয়ামেও দেখেন তারা মনে হচ্ছে যেন আমেরিকায় থাকছে, আর বাংলাদেশের মাটিতে থেকে তারা কখন আমেরিকায় যাবে এর জন্য তৈরি হচ্ছে। আর বাংলা মিডিয়ামে হচ্ছে খালি জিপিএ 5 পেলেই হবে, কোনো কিন্তু প্রপার জ্ঞান শিক্ষা হচ্ছে না। সুতরাং আমি কিন্তু মনে করি আমাদের গোড়াই গলদ। সেটাই, একদিন ত্রিধারার এডুকেশন শিক্ষা 3 ধরনের থাকবে, মানে সেটি আরো বৈষম্য তৈরি করছে, এটিও তো আমরা সবসময় বলছি। নুসরাত চৌধুরী, আমাদের আরো একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে তার কলটি নিয়ে যেতে চাই, তার মন্তব্য। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, আপনার মন্তব্য বা প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম টুকু, আমি সিলেট থেকে। আমার সময় বেশি না, আমি খুব শর্টকাট 2টা পয়েন্ট করবো আপনাদের কাছে, ডাক্তার মেহজাবিন এবং ডাক্তার নুসরাত চৌধুরীর কাছে। প্রশ্নটা হলো এইটা যে আমাদের দেশে প্যাট্রিয়টিজম বলতে কিছুই আমি দেখতেছি না। এই যে হেট স্পিচ এবং দেশবিরোধী এবং আমাদের দেশের দেশবিরোধী হিসেবে আমাদের এই জিনিসগুলো উঠে যাচ্ছে, এই হলো নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের যে ওয়াজ মাহফিলে যারা যায়, এরা তো অ্যাকচুয়ালি ইসলাম শিক্ষা দিচ্ছে না, এরা দেশবিরোধী কথাবার্তা বলতেছে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে যায়। এর কারণটা কি? এরা পয়জনাস স্প্রেড করছে আমাদের কাছে, এরা ইসলাম শিক্ষা দিচ্ছে না। এদেরকে অনেক আগে অ্যারেস্ট করা উচিত ছিল। এখন এই যে মামুন বলেন, এই পিচ্ছি আরেকটা ছিল রাফিকুল ইসলাম, আরেকজন আব্দুল কাদের হাশেমি, এদের মধ্যে হাশেমি আমাদের দেশে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ইসলামিক শিক্ষা দিচ্ছে না, যেই কথাটি আমাদের আলোচকরা আসলে বলছে যে যেই উদ্দেশ্যে তারা দিচ্ছে সেই উদ্দেশ্যটা একেবারেই ভিন্ন, এটি ধর্মের প্রচার নয়। ডক্টর মেহজাবিন হক, আপনার কাছে একটু জানতে চাইবো, মানসিকতার জায়গাটা আসলে আমরা কোন জায়গাটা আছি? মানে এই যে আমরা খবর পড়ছি বা প্রচার করছি, সেখানেও কিন্তু আমাদেরকে নিয়ে নানান রকম মন্তব্য, নেতিবাচক কিংবা ঘৃণাবাচক মন্তব্য করা হচ্ছে। মানে মানসিকতার জায়গায় আসলে আমরা কি, আমাদের পরিবর্তন সম্ভব কিনা, বা আমরা আসলে পারবো কিনা সেই জায়গাটায় যেতে? পরিবর্তন তো অবশ্যই সম্ভব, কিন্তু এই যে বললাম যে পরিবর্তনের জন্য কিছু সময় এবং কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং এটা আসলে একজন মানুষের পক্ষে এককভাবে সম্ভব না। এটা পরিবারকে এগিয়ে আসতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে, শিক্ষক যারা আছেন তারা, রাষ্ট্র ব্যবস্থা, সব দিক থেকে কিন্তু আসলে সম্মিলিত প্রয়াসেই কিন্তু একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আমাদের মনোবিজ্ঞানে আমরা একটা শব্দ ব্যবহার করি, নন ভায়োলেন্ট কমিউনিকেশন, অর্থাৎ আমরা কিভাবে ভায়োলেন্টলি ডিল না করে কিভাবে আমরা আসলে সহমর্মিতার মাধ্যমে, এমপ্যাথির মাধ্যমে আমরা আরেকজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি। এমন কোনো বিষয় নাই যেখানে আসলে ভালোভাবে আলোচনা মাধ্যমে শেষ করা যায় না, আসলে যায়। হ্যাঁ, সেই জায়গাটায় সেভাবে অগ্রসর হতে হবে, আরেকজনের পার্সপেক্টিভটা বুঝতে হবে। আমি এক জায়গায় আছি, আপনি এক জায়গায় বসে আছেন, আমি আমার সামনে যা দেখছি আপনি আপনার সামনে কিন্তু তা দেখছেন না, তার মানে আপনি ভুল বা আমি ভুল তা কিন্তু নাই, আমরা কিন্তু দুজনেই হয়তো ঠিক। তাহলে আমাকে সেই জায়গাটায় বুঝতে হবে যে কোন জায়গায় কোন অবস্থানে থেকে সেই কথাগুলা বলছে, সেখানে তার জ্ঞান, জানাশোনা, বোঝা, উপলব্ধিটা কতটুকু। আর যেটা তো আমাদের ধর্মের ব্যাপারে, যেটা অবশ্যই আমরা যে নামাজ পড়ছি, আমরা এটাকে আমরা বলছি আমরা যান্ত্রিক ভাবে নামাজ পড়ছি, নামাজে মুখ দিয়ে সূরা আওড়াচ্ছি, কিন্তু আমি এটার মিনিংটা বুঝি না। আমি কি করছি, আমার মন চলে যাচ্ছে তখন বিভিন্ন জায়গায়। অথচ যখন আমি নামাজটা পড়ার চেষ্টা করছি অর্থটা বুঝে, আমি যখন আলহামদুলিল্লাহর মিনিংটা বলছি, আমি যখন প্রত্যেকটা সানার অর্থটা বুঝতে পারছি বা আত্মাহিয়তের অর্থটা বুঝতে পারছি, তখন কিন্তু আমি কানেকশনটা ফিল করছি। সো এই জায়গাগুলো কিন্তু হওয়া দরকার। আমার খুব মনে হচ্ছে এখনই আজকের আলোচনায় যে আমাদের একজন ধর্মমন্ত্রী বলেছিলেন যে ওই যে রাস্তায় দেওয়ালের পাশে যে সবাই টয়লেট করে আসে, তো বলছিল এখানে বড় করে লেখা যে প্রস্রাব করা নিষেধ, কেউ মানে না, ওখানটা যেই করছে। তখন বলেছিল যে একটা পদক্ষেপ গ্রহণ করেছিলেন যে ওখানে আরবিতে কিছু লিখে দেব, কারণ আমাদের দেশের মানুষ আরবি পড়তে পারে না, আরবি তো একটা ভাষাও, তো আরবি দেখলে ওরা ভাবে যে কোরআনের আয়াত, ওখানে যে তারা এই কর্মটি করবে না। তাহলে আমাদের অবস্থাটা কিন্তু এই জায়গাটায়। তো এই ব্যাপারগুলা কিন্তু আমরা যদি ডিল করা না শিখি, এই যে খুব সুন্দর করে বললেন যে যখন আমি যদি ধর্ম সম্পর্কে, প্রত্যেকটা মানুষের জানার অধিকার আছে,
আমাদের পড়াশোনার সিস্টেমে এই জিনিসটাকে আনতে হবে। সে ধর্ম চর্চা করবে, জেনে বুঝে চর্চা করবে, সে পড়বে, যাকে অন্ধভাবে একজন বললেই আমাদের যেন মানতে না হয়। আমরা বিরতির সময় আলাপ করছিলাম যে একটা সময় ছিল যখন বলা হতো যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, যেটা আমাদের কোনো ধর্মগ্রন্থে বলা নাই, অথচ এই জিনিসটা তারা তাদের স্বার্থের জন্য ব্যবহার করছিল। তো মানে এটিও তো একটা পারসেপশন তৈরি করছে, একটি মিসপারসেপশন কিংবা ডিফারেন্ট একটা পারসেপশন তৈরি করছে। সেই পারসেপশনকে আমরা আবার ব্রেক করতে পারছি না। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আপনাদের পরামর্শ আমরা নিতে চাইবো। এই অবস্থা থেকে তো নিশ্চয়ই আমরা উত্তরণ চাই, এরকম নেতিবাচক যেটা আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে, সেটির জন্য আসলে কি করণীয় আছে। একটা বিরতি থেকে ফিরে, দর্শক একটা বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকবে। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ডিবিসির বিশেষ আয়োজন সম্প্রীতি জয়যাত্রার সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মেহজাবিন হক, যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী। আবারও স্বাগত জানাচ্ছি দুজনকেই। এ পর্যায়ে আমরা ডাক্তার নুজহাত চৌধুরী আপনার কাছে জানতে চাই, আমরা তো বলছি যে আসলে ডিমোরালাইজ করছে, ব্যক্তিকে ডিমোরালাইজ করছে, সোসাইটিকে ডিমোরালাইজ করছে, একটি রাষ্ট্রকে ডিমোরালাইজ করছে এই ধরনের নেতিবাচক বক্তব্য বা ঘৃণাবাচক বক্তব্যগুলো। আমরা এগুলো থেকে পরিত্রাণ পেতে চাই, কি পরামর্শ রাখবেন আপনি? পরামর্শটা দেবার আগে যিনি লাস্ট প্রশ্ন করলেন খোকন, তাকেও আমি একটু আসলে সাধুবাদ জানাতে চাই। তার প্রশ্নের ভেতরে খুব গুরু একটা পয়েন্ট ছিল। দেখুন, বলছেন যে দেশপ্রেমের অভাব আছে আমাদের, আমি কিন্তু সেটাকে হাইলাইট করতে চাই। আসলেই কিন্তু এই যে হেট স্পিচকে, এদেরকে খুব সামান্য অশিক্ষিত মানুষের বচন হিসাবে দেখলে হবে না। এর ভিতরে একটা ক্রুর পলিটিক্স আছে, দেশ বিরোধী পলিটিক্স, সেই ৭১-এর পরাজিত শক্তি। এবং মনে রাখবেন, আইএসআই এর মতো অর্গানাইজেশন, পাকিস্তানি সিক্রেট সার্ভিসের মতো অর্গানাইজেশনও কিন্তু এখনো টাকা ঢালছে, মিডলস থেকে অগাধে টাকা আসে, এবং এরা সবাই কিন্তু আমাদের প্রগতিশীল বাংলাদেশ বিরোধী। সুতরাং আমাদের দেশ বিরোধী রাজনীতি চক্রান্তের একটি অংশ এটা। সমাধান যদি আমাকে বলেন, সেটা হচ্ছে একীভূত একটি শিক্ষা ব্যবস্থা। এই ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা না, সবাই একই শিক্ষার মধ্য দিয়ে সব ধরনের শিক্ষা পড়বে এবং তার মধ্যে ধর্মীয় শিক্ষাও থাকবে। একীভূত শিক্ষা ব্যবস্থা এবং আমাদের হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতির চর্চা এবং ধর্মকে নিজ ভাষায় সুন্দরভাবে প্রপারলি জানা, তাহলে কেউ আপনাকে মিসইউজ করার হাতিয়ার বানাতে পারবে না। ধন্যবাদ। ডক্টর মেহজাবিন হক। হ্যাঁ, চমৎকার বলেছেন ডক্টর নুজহাত চৌধুরী। আমি সহমত প্রকাশ করছি। এর সাথে যেটা বলছি যে আমাদের আসলে পরিবার থেকে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আনা, আমূল পরিবর্তন আনা। এটার জন্য রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে, সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা কিন্তু চাইলে শিক্ষকরা যেহেতু একটা বড় ভূমিকা পালন করে, তো তাদের মন মানসিকতার মধ্যে পরিবর্তন, সহিষ্ণুতা, অন্যদেরকে গ্রহণ করার ক্যাপাবিলিটিটা তৈরি করা, যেটা তারা বাচ্চাদেরকে আবার শেখাতে পারবে। এবং কিভাবে আসলে আমরা অ্যাসার্টিভ ওয়েতে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি, অন্যকে আঘাত না করেও কিন্তু আমি আমার বক্তব্যটায় অটল থাকতে পারি, আমার ভাষাটা, আমার কথাটা আমি বলে তুলতে পারি। সেটা আমাকে যুক্তি দিয়ে বলতে হবে। আমাকে জেনে, আমি একজন গালি দেওয়ার অর্থ এই না যে আমি ওকে পাল্টা গালি দিলাম, তাহলে তো ওই যে কুকুরের কাজ কুকুর করেছে সেটার মতন হয়ে যাবে। আমরা সেটা চাই না, কারণ হেট্রেড আরো হেট্রেড তৈরি করে। একটা জায়গায় থামতে হবে, একজনকে সুবুদ্ধির উদয় হতে হবে, আমাদের সামনে এগিয়ে কোনটা যুক্তি দিয়ে সেটা যখন বুঝাতে পারবো আমরা, তখন কোন অপর পক্ষ তারা কিন্তু তখন ভয় পেয়ে যাবে, তারা কিন্তু তখন থেমে যাবে। সো এই জায়গাটা তৈরি হওয়ার জন্য আসলে যে কাজগুলো করা দরকার, সেটা আমি বারবার বলছি, আমাদের পরিবার থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সবকিছু আনতে হবে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটাই একটা হচ্ছে যে ইংলিশ মিডিয়ামরা বাংলা মিডিয়ামকে নাকুচু একটা ভাব ওরা দেখাচ্ছে, ওরা আবার মাদ্রাসাকে আরেকভাবে দেখছে। সো একটা দেশে আমরা এই জায়গাগুলো চাই না আমরা, কিন্তু একটা দেশে কিন্তু সব ধর্ম, সব ধরনের মানুষ থাকবে, এটাই কিন্তু একটা দেশের সৌন্দর্য। একটা বাগানে যদি খালি এক রঙের এক জাতের ফুল থাকে, তাহলে বাগানটা সুন্দর হয় না। বাগানটা কিন্তু তখনই সুন্দর হয়ে ওঠে যখন নানা রঙের, নানা গন্ধের সেখানে ফুল থাকে। আমাদের সমাজটাও তাই সবাইকে গ্রহণ করার মানসিকতা, সহিষ্ণুতা, এটা জানতে হবে। আমাদের ধর্মেও কিন্তু বারবার
সহিষ্ণুতার কথা বলা হয়েছে। সেটাই, যে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী, এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মেহজাবিন হক আপনাকে, দুজনকেই। খুবই ফলপ্রসূ আলোচনা এবং খুবই সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে আসলে বুঝিয়ে দিলেন যে আসলে সম্প্রীতির যে জায়গাটি আমরা কথা বলছি সেটি আসলে কতটা জরুরি আমাদের জন্য। অনেক ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে সম্প্রীতির জয়যাত্রা শিরোনামে। পরবর্তী শনিবারেও একই সময় থাকবে আমাদের আলোচনা। থাকবেন ডিবিসি নিউজের সাথেই।